রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিপিট হওয়া কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোশ্চেনগুলো রাবিতে অনেকবার এসেছে এমন কোশ্চেন দেখবো আমরা আজকের ভিডিওতে, যেখানে আমি বাংলা, ইংরেজি, জিকে এবং আইসিটির জন্য যেগুলো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখবো এই ভিডিওতে। ওকে, সো ফার্স্টে দেখবো হচ্ছে আমরা বাংলা এবং জিকের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, সো দেখো যে কোশ্চেনটা রাবিতে অনেকবার আসছে সেটা হচ্ছে যে কোনটি শব্দের পূর্বে বসে, অর্থাৎ শব্দের পূর্বে বসে কোনটা, এটা হচ্ছে উপসর্গ। আমরা কিন্তু জানি যে উপসর্গ কিন্তু শব্দের পূর্ববর্ষে কিন্তু নতুন একটা অর্থ দিয়ে থাকে। সো এটা অ্যান্সারটা হচ্ছে উপসর্গ। আচ্ছা, দেন যে কোশ্চেন একটু কনফিউজিং অনেকের ক্ষেত্রে ঝামেলা হয় সেটা হচ্ছে যে কোন আরব দেশ বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করে, অর্থাৎ কোন আরব দেশটা, হ্যাঁ এটা হচ্ছে ইরাক। এখন কিছু কনফিউজিং কোশ্চেন থাকে এখানে, আমি একটু দেখাবো বিষয়গুলো। যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ, যদি শুধু প্রথম মুসলিম দেশ বলে অ্যান্সার কিন্তু হবে সেনেগাল। আবার যদি এরকম দেয় যে প্রথম অনারব মুসলিম দেশ, মানে প্রথম অনারব মানে আরব না, কিন্তু এটা হচ্ছে মুসলিম কান্ট্রি, হ্যাঁ সেটা হচ্ছে সেনেগাল। আবার যদি বলা হয় যে প্রথম আরব মুসলিম দেশ, মানে এটা আরবও যেমন আবার মুসলিমও, সেক্ষেত্রে এর অ্যান্সারটা হচ্ছে ইরাক। আবার যদি বলা হয় যে প্রথম এশীয় মুসলিম দেশ, অর্থাৎ এশিয়া মহাদেশের মধ্যে মুসলিম দেশের মধ্যে স্বীকৃতি দেয় কারা, সেটা হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া, কিন্তু একই সাথে দিয়ে দেয়, একটা আগে একটু পরে। বাট অ্যান্সার কিন্তু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া দুইটা থাকতে পারে, যদি একটা অপশন থাকে যেটা অ্যান্সার হবে সেটা। বাট আমরা এখানে দুইটা শিখে রাখলাম, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এবং যদি প্রশ্ন হয় যে প্রথম ইউরোপীয় দেশ কোনটা, অ্যান্সার কি হবে পূর্ব জার্মানি। সো আই হোপ সবাই এই কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেছি যে আসলে প্রথম স্বীকৃতি দেয় কোন কোন সেক্টর, কোন কোন দেশগুলা। ওকে, তারপরে যে কোশ্চেনটা আসে এটা জিকে ক্ষেত্রে আসে, বাংলাতেও আসে, যে নুরুল দিনের ডাকে কত খ্রিস্টাব্দে বাংলাদেশের মানুষ বা বাংলা অঞ্চলের মানুষ সাড়া দিয়েছে। যেহেতু বলছো খ্রিস্টাব্দে, অর্থাৎ আমাদের ইংরেজি যে সালটা সেটা হচ্ছে 1782 সাল। এবং আরেকটা কোশ্চেন হয়েছে যে কোন কবির জন্ম মৃত্যু একই দিনে। আমি কিন্তু বলেছিলাম সাজেশন ভিডিওতে যে বাংলার জন্য কবিদের জীবনী বা মৃত্যু জন্মসাল খুব বেশি গুরুত্বপূর্ণ। সো এটা অনেকবার আসছে যে কোন কবির জন্ম মৃত্যু একই দিনে, সেটা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, কারণ তিনি 9 ডিসেম্বর তার জন্ম এবং 9 ডিসেম্বরে কিন্তু তার হচ্ছে মৃত্যু, অর্থাৎ একই দিনে, মানে একই ডেটে আর কি। ঠিক আছে, ওকে। সো আমরা এরপর দেখবো আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় অনেকবার আসছে। ওকে, সেটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ কয়টা, সেটা হচ্ছে 21টা। তৎসম হচ্ছে 20টা, খাঁটি বাংলা কয়টা, 21টা। আচ্ছা, তারপর যেটা আসে সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন, অনেকটা পরীক্ষা আসছে এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী ছদ্ম নাম কি ছিল বা কি নামে লিখতো, বীরবল। ওকে, আচ্ছা, তারপরে যেটা আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন, এটা হচ্ছে বসন্ত। এই যে বসন্ত যে নাটকটা আছে, এই নাটকটা তিনি হচ্ছে নজরুলকে উৎসর্গ করেছেন আর কি। তারপর দেখো যে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মুসলমান বাস করে। যেহেতু সবচেয়ে বেশি মুসলমান যেহেতু বাস করে, অর্থাৎ এটা বলছে যে জনসংখ্যায়, হ্যাঁ জনসংখ্যা কোনটা, এটা হচ্ছে ইন্দোনেশিয়া। এবং যদি বলা হয় যে আয়তনের ক্ষেত্রে কোন দেশটা, সেটা হচ্ছে কাজাখস্তান। অর্থাৎ জনসংখ্যার ক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া, এবং আয়তনের অ্যান্সারটা কি, আয়তনের অ্যান্সার ক্ষেত্রে হচ্ছে কাজাখস্তান। অর্থাৎ আমাদের দুইটা মুসলিম বিশ্বের ক্ষেত্রে আয়তন জনসংখ্যা কোনটা বৃহত্তম, এই কোশ্চেনটা অনেকবার এসেছে। ওকে, সো আমরা এরপরে দেখবো যে আমাদের আরও কিছু কোশ্চেন, যে বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটা। এখন প্রাচীনতম শহর বলতে এটা মূলত প্রাচীন যে শহরগুলো তার মধ্যে একটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের এই পুন্ড্র। হ্যাঁ, এই পুন্ড্র, এবং পুন্ড্রকে বা পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন বলা হয়। এটা কিন্তু আমাদের বগুড়ার যে মহাস্থানগড়, এটা কিন্তু প্রাচীন নাম, এটা কিন্তু পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন বলা হয়ে থাকে। আচ্ছা, তারপরে বাংলা সাহিত্য থেকে একটা কোশ্চেন হয়ে থাকে বাংলা সাহিত্য ইতিহাসের মধ্যে। সো এই যে চর্যাপদ খুব বেশি গুরুত্বপূর্ণ, যে কোশ্চেনটা হয়েছিল যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটা, এটা হচ্ছে চর্যাপদ, খুব বেশি গুরুত্বপূর্ণ চর্যাপদ। 1907 সালে নেপাল থেকে কিন্তু এটা কিন্তু আবিষ্কার করা হয় হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, বাংলাদেশের প্রথম জাদুঘর, এটা আমি বলেছিলাম যে রাবির ক্ষেত্রে জাদুঘরতে প্রশ্ন মাস্ট হয়, তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, এই প্রথমটা। কেন, এটা কিন্তু রাবি এর নিয়ন্ত্রণ করে থাকে। সো অ্যান্সারটা হচ্ছে বরেন্দ্র জাদুঘর। হ্যাঁ, বরেন্দ্র জাদুঘর 1910 সালে ঘটনা এটা। আচ্ছা, তারপর যে কোশ্চেনটা হয়েছিল বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্রের নাম কি, এই যে প্রাচীনতম শহর নগর কেন্দ্র সব কিন্তু একই। সো মহাস্থানগড়, বগুড়া, ঠিক আছে, এবং এটা কিন্তু হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। আচ্ছা, সো আমরা এরপর দেখবো আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। সো এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সালটা পরীক্ষা আসে 1953 সাল।
রাবি রিলেটেড তথ্য যেগুলো পরীক্ষায় আসা মতো সব কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছি, যেখানে রাজশাহী কেন্দ্রিক যে আমাদের ভাস্কর্যগুলো আছে বা দিবসগুলো আছে সব কিন্তু ভাইয়া কাভার করে দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে কামরুল হাসান, এবং মাঝে মধ্যে 21 চলে আসে, এটা কিন্তু হচ্ছে 10:6 এরকম প্রায় চলে আসে 10:6, ঠিক আছে, এটা কিন্তু হবে 10:6। আচ্ছা, এবং যেটা মানচিত্র খচিত যে প্রথম যে ম্যাপটা ছিল, হ্যাঁ, এটা কিন্তু কে করছে, যে পতাকাটা ম্যাপ ছিল যেখানে, সেটা হচ্ছে শিবনারায়ণ দাস। আচ্ছা, তারপরে শিখা চিরন্তন, খুব বেশি গুরুত্বপূর্ণ মনে আসে, এটা কোথায়, এটা হচ্ছে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে। এবং শিখা অনির্বাণ, দেখো শিখা চিরন্তন কোথায়, সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে সবসময় আগুন জ্বলে। এবং শিখা অনির্বাণ কোথায়, এটা কিন্তু হচ্ছে ঢাকা সেনানিবাসে বা ক্যান্টনমেন্টের মধ্যে। এবং যে কোশ্চেনে অনেক বেশি আসে, যে ইতিহাসে কারা বর্গী নামে পরিচিত, অর্থাৎ বর্গী কারা বা বর্গী কাদের বলা হয়, হ্যাঁ, ঠিক আছে, মারাঠারা, খুব বেশি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এই জন্য অনেকবার আসে যে বর্গী কারা, মারাঠা বা বর্গী কাদের বলা হয়, এই মারাঠাদের বলা হয়। আচ্ছা, তারপর আমরা দেখবো হচ্ছে এটা অনেকবার আসছে যে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি, স্মৃতিসৌধের স্থপতি কে, হ্যাঁ, সৈয়দ মাইনুল হোসেন। এছাড়াও আমাদের জাতীয় শহীদ মিনার স্মৃতিসৌধ হামিদুর রহমান। এছাড়াও আমাদের হচ্ছে যে আমাদের ওই যে লুই আইকন রিলেটেড যে তথ্যগুলো আছে, ঠিক আছে, সংসদ ভবন কেন্দ্রিক বলো বা বাংলাদেশের জাতীয় জাদুঘর, হ্যাঁ, এগুলো চলে আসে। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি বা সংবিধানের কোশ্চেনগুলো কিন্তু চলে আসে। তো এখানে আসে হচ্ছে অনুচ্ছেদ কয়টা, 153টা, আর মূলনীতি কয়টা, মূলনীতি হচ্ছে 4টা। যেহেতু রাবির এতে ল সাবজেক্টটা আছে, এই জন্য কিন্তু কোশ্চেন চলে আসে। আচ্ছা, তারপর হচ্ছে ধন্য ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, এই গানটির রচয়িতাকে। আমাদের রাবিতে কিন্তু গান থেকে প্রশ্ন প্রচুর হয়, গান, সঙ্গীত বা কবিতা থেকে প্রশ্ন হয়, বা কি ধরনের নাচ। সো এটার মধ্যে রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল লাই, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাপিডিয়ার প্রকাশক, এটা হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। এছাড়াও কিন্তু আমাদের বাংলা একাডেমি থেকে প্রশ্ন হয়, বাংলা একাডেমির বর্তমান সভাপতি বা মহাসচিবকে, খুবই বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, আমরা এগুলো অবশ্যই দেখে যাব। ওকে, সো আমরা এরপর দেখবো হচ্ছে আমাদের আরও কিছু তথ্য যেগুলো পরীক্ষায় আসার মতো। সো এটা হচ্ছে আমাদের কিছু ইংলিশের কোশ্চেন দেখবো আমরা, যে ইংলিশের জন্য কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট। আচ্ছা, সেটা হচ্ছে এখানে কোশ্চেনটা ছিল এরকম যে মাই ব্রাদার এনজয়েস ড্যাশ কম্পিউটার গেমস। আচ্ছা, এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেটার পরে কিন্তু হচ্ছে আমাদের আইএনজি হয়, তার মধ্যে হচ্ছে এই এনজয় একটা। সো এনজয়ের পরে হচ্ছে ভার্বের আইএনজি হবে, অ্যান্সারটা হচ্ছে প্লেইং, ঠিক আছে। সো আমি কিন্তু এখানে জাস্ট কোশ্চেনগুলো দেখাচ্ছি, জন্য খুব বেশি ব্যাখ্যা এসব দিব না। আচ্ছা, তারপর কোশ্চেনটা হচ্ছে দ্য বাংলা ট্রান্সলেট অফ আই হ্যাভ কাম অন টাইম। এই যে অন টাইম মানে হচ্ছে যে সঠিক সময়ে, সো অ্যান্সারটা হচ্ছে আমি সঠিক সময়ে এসেছি। আর আরেকটা হচ্ছে আমি বলি যে ইন টাইম, এই ইন টাইমটা কখন বসে, ইন টাইম বসে হচ্ছে সময় শেষ হওয়ার আগে, এই যে সময় শেষ হওয়ার আগে। সো যদি বলা হতো ইন টাইম, অ্যান্সার হতো এটা। যদি বলছে অন টাইম, অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এই যে সঠিক সময় এসেছি, একদম এক্সাক্ট টাইমে কিন্তু বলা হয় এটা, ঠিক আছে। ওকে, সো আমরা এরপরে দেখবো হচ্ছে আমাদের আরও কিছু কোশ্চেন। আচ্ছা, দেখো আমরা এরপরে কোশ্চেন দেখবো, সেই কোশ্চেনটা হচ্ছে হু কিল দ্য বার্ড, হু কিল দ্য বার্ড। এখন এই যে হু থাকলে কিন্তু আমাদের জানি আমরা বাই হু মানতে হয়, কি আনতে হয়, বাই হু মানতে হয়, কি আনতে হয়, বাই হু মানতে হয়। আচ্ছা, সো বাই হু মানার পরে দেখো আমাদের একটা অক্সিলারি ভার্ব লাগে, তারপর আমাদের একটা সাবজেক্ট লাগে, ঠিক আছে। সো দেখো এই বাক্যে কি কি মিলাতে দেখি আমরা, এই যে হু বাদ, এটাও বাদ। সো অ্যান্সার হচ্ছে বাই হুম, এই যে ওয়াজ, বাই হুম ওয়াজ দ্য বার্ড কিল, এই যে অ্যান্সারটা হচ্ছে আমার ডি নাম্বারটা, ঠিক আছে। সো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, এরপর কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের যে আই মাস্ট গো ড্যাশ দ্য অ্যাকাউন্ট, ড্যাশ দ্য অ্যাকাউন্ট। আচ্ছা, আবার এই কোশ্চেনটা দুই রকম ছিল, একটা ছিল প্লিজ গো ড্যাশ দিস ডকুমেন্ট। এখন এই যে গো, হ্যাঁ, গো আছে যেহেতু এখানে, সো এটা একটা ফ্রেজাল যে গো থ্রো, হ্যাঁ, গো থ্রো মানে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা গো থ্রো। এই গো থ্রোটা মিনিংটা হচ্ছে যে নিরীক্ষা করা বা খতিয়ে দেখা বা চেক করা। সো এই যে গো থ্রু অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টটা চেক করা, নিরীক্ষা করা বা চেক করা, বা গো থ্রু দ্য ডকুমেন্ট। সো এটা হচ্ছে কি থ্রো, অর্থাৎ খতিয়ে দেখা বা হচ্ছে চেক করা। এক্ষেত্রে কিন্তু জিনিসটা আমাদের অনেক বেশি ব্যবহৃত হয়। সো আমরা এরপর দেখবো আমাদের কিছু কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে ওকে, সো আমাদের এরপর কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ ওমেন, অর্থাৎ ওমেন এটার ভার্ব। সো ওমেন এটার ভার্বটা হচ্ছে এই ওমেনাইজ, ঠিক আছে, ওমেনাইজ, এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন হওয়া যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে দেয়ার হ্যাজ বিন এ ব্রেক থ্রো ইন দ্য ট্রিটমেন্ট অফ ডেঙ্গু।
সো এখানে এই যে ব্রেক থ্রু কথাটার, এই ব্রেক থ্রু এটা হচ্ছে কোন ধরনের হচ্ছে পাস্ট অফ স্পিচ? এটা অ্যাডজেক্টিভ হবে, এটা ভার্ব হবে, এটা নাউন হবে, নাকি অ্যাডভার্ব হবে? সো দেখো এখানে কোশ্চেনটা হচ্ছে দেয়ার হ্যাজ বিন এ ব্রেক থ্রু ইন দ্য ট্রিটমেন্ট অফ ডেঙ্গু। এখন দেয়ার হ্যাজ বিন এ ব্রেক থ্রু, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বাক্যে এখানে একটা আর্টিকেল আছে, আর্টিকেল পরে হচ্ছে আবার একটা গ্যাপ আছে, হ্যাঁ, গ্যাপের পরে হচ্ছে আবার একটা এখানে একটা প্রিপোজিশন আছে ইন, ঠিক আছে? সো এইভাবে আমরা যদি দেখতে পাই যে এরকম আর্টিকেল, হ্যাঁ, আর্টিকেল প্লাস গ্যাপ প্লাস এখানে আবার প্রিপোজিশন আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি আমার একটা গ্যাপ থাকে সেটা কিন্তু হচ্ছে কি হয়? নাউন হয়, ঠিক আছে? কি হয়? নাউন হয়। সো এই বাক্যে ব্রেক থ্রু কিন্তু হচ্ছে একটা নাউন। ওকে, আচ্ছা। সো আমি এরপর দেখবো আমাদের পরবর্তী কোশ্চেনটা কি আছে। সো পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ডার ইউ ড্যাশ ইন দ্য অ্যাডমিশন টেস্ট। সো এটা হচ্ছে এখানে বাক্যে আমাদের ইফ আছে। সো ইফ মানে কি? একটা কন্ডিশনাল সেন্টেন্স যেখানে দাবিতে প্রচুর প্রশ্ন হয়। সো ঠিক হচ্ছে আমরা এখানে ইফ ছিল সাবজেক্ট হ্যাড প্লাস V3। সো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু এখানে আছে, ইফের পর পাস্ট পার্টিসিপল মানে কি? এখানে আমাদেরকে এখানে কন্ডিশনের যে 3 নাম্বার যে ফর্মটা আছে আমাকে সেই ফর্মটা আনতে হবে, ঠিক আছে? এগুলো হয় থার্ড কন্ডিশন বলা হয় আর কি। সো কন্ডিশন কি? উড কুড মাইট হ্যাভ প্লাস V3, ঠিক আছে? এই যে উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। সো অ্যান্সার হচ্ছে আমার এই যে বি নাম্বারটা। ওকে, তারপর কোশ্চেনটা হচ্ছে আমার হি হ্যাড ম্যানি অ্যাকুইম্পানিস, অর্থাৎ হচ্ছে যে কি আমার শুভাকাঙ্ক্ষী বা আত্মীয় স্বজন, ঠিক আছে? আচ্ছা, বাট ফিউ রেয়ারলি ক্লোজ ফ্রেন্ড, অর্থাৎ তার খুবই সংখ্যক যেগুলো হচ্ছে তারা হলো ক্লোজ ফ্রেন্ডস। আচ্ছা, এই যে বাক্যে বাট দেওয়া আছে, এখানে বলছে কি ধরনের বাক্য হবে এটা। সো বাক্যে বাট থাকা মানে সেটা একটা কি আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। কি সেন্টেন্স? একটা কম্পাউন্ড সেন্টেন্স। যেখানে বাট ছিল, বাট মানে হচ্ছে কম্পাউন্ড, এটা নিয়ে কোনো ধরনের আর প্যারা খাওয়ার কিছু নয়। অ্যান্ড বাট অর নট কিন্তু কি হয়? কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, সো আমরা এরপরে দেখবো আমাদের কি কোশ্চেনটা ছিল। এই কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের যে ইট ইজ এ মিস্ট্রি হোয়ার হি ওয়ার্কস। এই হোয়ার হি ওয়ার্কস এটা কি ধরনের? এটা নাউন নাকি অ্যাডজেক্টিভ? আচ্ছা, জেনারেল তো কনফিউশন আছে। সো এটা অ্যাডজেক্টিভ হবে না, এটা হচ্ছে নাউন ক্লজ। কেন? আমরা জানি সহজ উপায়টা হচ্ছে যদি এটাকে এই ইটের পরিবর্তে রিপ্লেস করা যায় এবং ক্লোজের সুন্দর একটা অর্থ দেয়, সেটা নাউন ক্লজ। যেমন দেখতে পাচ্ছি এখানে হোয়ার হি ওয়ার্কস ইজ এ মিস্ট্রি, সুন্দর একটা অর্থ হচ্ছে। সো এটা হবে একদম নাউন ক্লজ, কোনো ধরনের কনফিউশনে ভোগা যাবে না। আচ্ছা, এরপর ছিল হচ্ছে উড ইউ প্লিজ স্লো ডাউন এ লিটল বিট, আই ক্যান নট ড্যাশ ইউ, ঠিক আছে? সো কিপ আপ উইথ মানে হচ্ছে আমি আর তোমাকে সহ্য করতে পারতেছি না, এই অর্থটা এখানে মিন করছে। এখানে কিন্তু আমাদের কিপ আপ উইথ হবে এই জিনিসটা। সো আমরা এরপরে দেখবো যে আমাদের আর কি কোশ্চেন আসছে বিগত গুলিগুলোতে, যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিছু আইসিটি বেস, যে কোন প্রজন্মের মোবাইলে আলট্রা ব্র্যান্ডের গতি ইন্টারনেট ব্যবহার করা হয়। এটা হচ্ছে চতুর্থ প্রজন্মর ক্ষেত্রে, ঠিক আছে? তারপরে সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগ পদ্ধতি কি? স্যাটেলাইট। কেন জানি স্যাটেলাইটের মাধ্যমে হচ্ছে আমাদের অনেক বড় একটা এরিয়ার মধ্যে এটা করা সম্ভব বা করা যায়। তারপর দেখো অপটিক্যাল ফাইবারের একদম ভিতরের যে সবথেকে যেটা, সেটার নাম কি? এটার নাম হচ্ছে কোর, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ডেটা প্রবাহের স্থানান্তরের হারকে কি বলা হয়? এটা হচ্ছে ব্যান্ডউইথ। আচ্ছা, এই যে আইসিটিগুলা এটা কিন্তু হচ্ছে রাবির এ ইউনিটেও আসে এবং রাবি কিন্তু বি ইউনিটেও আসে। কারণ রাবির এ ইউনিটে জিকের মধ্যে 1 থেকে 2টা আইসিটি বা আইকি কিন্তু বা ম্যাথ কিন্তু দিয়ে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে মডেমের কাজ কি? দেখো মডেমের কাজ হচ্ছে তথ্য প্রেরণও করা আবার কিন্তু গ্রহণও করা। এটা কিন্তু হচ্ছে গ্রহণও করবে আবার কিন্তু হচ্ছে প্রেরণও করবে, ঠিক আছে? সো আমি এরপর দেখবো যে আমাদের রাবিতে আইসিটি বেস আর কি ধরনের কোশ্চেন হতে পারে বা পরীক্ষায় অনেকবার বেশি আসে। এটা হচ্ছে ভার্চুয়ালিটি কোন ধরনের ইমেজ ব্যবহার করা হয়? এটা হচ্ছে ত্রিমাত্রিক। কেন আমরা কিন্তু 3D ইমেজগুলো দেখতে পাচ্ছি, যেটা অবাস্তব কল্পনা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা কিন্তু 3D। আচ্ছা, তারপর দেখো কম্পিউটার সিমুলেশনের পরীক্ষিত কোনটা? এই যে ভার্চুয়াল রিয়েলিটি, হ্যাঁ, সেম কিন্তু এটা। তারপরে অনলাইনের মাধ্যমে যে আমাদের যে দরপত্র আহ্বান করা হয়, এটা কি বলা হয়? এটা বলা হয় ই টেন্ডার বলা হয়। আর কোশ্চেন আসলে ই কমার্সটা কি? ই কমার্সটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে আমাদের যে কিছু বিক্রয় করা, এটা হলো হয় ই কমার্স, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার করে আমরা যে হচ্ছে কাজ করি বা কর্মসংস্থান, এর নামটা কি? এর নামটা হচ্ছে আউটসোর্সিং। অর্থাৎ আমি দূর থেকে যে কাজ করি এগুলো কি বলা হয়? এটা বলা হয় আউটসোর্সিং। সো ই কমার্স, ই টেন্ডার এবং হচ্ছে আউটসোর্সিং কিন্তু 3টা আলাদা আলাদা বিষয়। ওকে, সো আমি এরপরে দেখবো যে আমাদের রাবির জন্য হচ্ছে আর কি আইসিটিগুলো পরীক্ষা আসছে। এটা হচ্ছে গ্লোবাল ভিলেজের ব্যাকবোন কি? কানেক্টিভিটি। কারণ গ্লোবাল ভিলেজ মানে কি? এর সাথে সম্পর্ক বা কানেক্টিভিটি, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে বিশ্বগ্রাম মানেই এটা আসবে যে বিশ্বগ্রামের ধারণার প্রবর্তককে, এটা হচ্ছে মার্শাল ম্যাকলুহান। আচ্ছা, তারপর হচ্ছে কম্পিউটারের যে কাজের যে গতি,
এটা প্রকাশ করে কার মাধ্যমে? ন্যানো সেকেন্ডের মাধ্যমে দিতেছে। খুবই ফাস্ট কিন্তু কম্পিউটার কাজ করতে পারে, এটা কিন্তু ন্যানো সেকেন্ড ছাড়া পসিবল না। আচ্ছা, তারপরে হচ্ছে কাজের প্রয়োজনের ভিত্তিতে রোবটকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়। দেখো মানুষের যে মুভমেন্টটা আমি চাইলেও কি এটি ঘোরানো সম্ভব না। সো রোবটের ক্ষেত্রে কিন্তু 360 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। সো এই জন্য এটা বলছে যে কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায়। আচ্ছা, সো এখানে মূলত হচ্ছে আজকে আমি রাবিতে আসা কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো অনেকবার বেশি আসে, কয়েক বছর পর পর এসেছে, এমন কোশ্চেনগুলো সলভ করে দিলাম। তোমরা অবশ্যই এই পুরা তথ্যগুলা মাথায় রাখবা, পুরো কিন্তু আসলেও আসতে পারে। এবং তোমরা যারা চাচ্ছ যে আমরা রাবির জন্য একটা লাস্ট মুহূর্তে একটা গোছানো এক্সাম ব্যাচ চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু একটা রাবির এক্সাম ব্যাচ রয়েছে। যে এক্সাম ব্যাচ অলরেডি কিন্তু আমাদের 11 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি চাও লাস্ট মুহূর্তে প্রস্তুতি নিতে, তার জন্য এটা একটা বেস্ট অপশন। সো আজকের ভিডিওটা আশা করি তোমাদের জন্য একটা মোস্ট ওয়ান্টেড ভিডিও ছিল এবং তোমরা অবশ্যই এটা শেয়ার এবং মেনশন করবা। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।